আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এবার ব্যাপক মিসাইল হামলা ইরানের। তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন। বিভিন্ন যানবাহনের তেল নেয়ার পরিমাণ নির্ধারণ, অহেতুক মজুদ না। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনা আর নতুন সরকার গঠনের পর পল কাপুরের সফর বিশেষ গুরুত্বপূর্ণ। অভিমত বিশ্লেষকদের আলোচনায় বিএনপির এমপিদের নিয়ে প্রাণবন্ত হবে এবারের সংসদ, প্রত্যাশা সালাউদ্দিনের। বললেন, অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার আছে রাষ্ট্রপতির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোঁড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানের যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররাম শহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকেই রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্ক থেকে মানুষ বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোয়। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নাই, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটার তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র 200 টাকা। আর আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে। আতঙ্ক অবশ্যই আছে। আতঙ্কের কারণে তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। আমি আরো অনেক পাম্পে গিয়েছি, সেখানে তেল নাই, তেল তাদের ছিল না বলে আমাকে দিতে পারে না। ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে, সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম, কারণ তেল পাই কিনা এটা সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা। তেলের যে ক্রাইসিস, মানে যেভাবে মানুষ নিচ্ছে, সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। জ্বালানি সংকটের শঙ্কায় বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকে পেট্রোল, অকটেন, ডিজেল বেশি করে সংগ্রহে রাখতে চাইছেন। তেল পাইলাম না, কি বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ওয়াশিংটন আলোচনা হয়েছে, যা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাকে পূরণ করবে। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র
তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছিল, যার মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলে স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছিল তারা। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার কথা বলা হয়েছিল সেই কৌশলে। 2025 সালে ট্রাম্প প্রশাসনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আরও উল্লেখ করা হয় দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি এবং সামরিক সংঘাতকে নিরুৎসাহিত করবে দেশটি, যা সফট পাওয়ারের মাধ্যমে সামলানো হলেও গুরুত্ব পাবে মার্কিন স্বার্থ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। সংসদের নানা বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন তিনি নিজেও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এবার প্রাণবন্ত একটি সংসদ দেখবে দেশের মানুষ। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনের ভাষণ দিবে রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন 208 জন সংসদ সদস্য, যার মধ্যে প্রথমবারের মতো সংসদে যাবেন 146 জন। নতুন নির্বাচিত এসব সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন, পর্যালোচনা সহ নানা বিষয়ে অবহিত করতেই 2 দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন। উদ্বোধনের পর বিএনপির সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই অংশ নেন কর্মশালায়। সিনিয়র নেতাদের পাশাপাশি প্রথম দিনের প্রথম সেশনে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপরা। দ্বিতীয় সেশনে অংশ নেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের সংসদ সদস্যরা। আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরো শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। এই প্রথম যে আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব, উনি কিভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। 12 মার্চ বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের আপত্তি প্রসঙ্গে সরকার দলের এই নেতা বলেন, এটি সাংবিধানিক পদ, বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন। সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। বিরোধী দলকে ডেপুটি